ইন্ডিয়া তার বেস্ট স্কোয়াডটাই পাঠাবে। সো সেই ক্ষেত্রে এখানে হয়তো ডেভেলপমেন্ট স্কোয়াড বা আন্ডার-23 এর একটা স্কোয়াড আসবে। এএফসি রেকগনাইজ করে সাফকে, কারণ তার রিজিয়নাল হিসেবে, কিন্তু সরাসরি ফিফা কিন্তু সাফকে রেকগনাইজ করে না। হামজা, সমিত, ফাহামিদুল কিংবা ফারহান আলী ওয়াহিদ, তাদেরকে শুরুতে না পাওয়া বাংলাদেশের জন্য ভালোই হচ্ছে। ইন্ডিয়া তার বেস্ট স্কোয়াডটাই পাঠাবে। সো সেই ক্ষেত্রে এখানে হয়তো ডেভেলপমেন্ট স্কোয়াড বা আন্ডার-23 এর একটা স্কোয়াড আসবে। সাফে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে বাংলাদেশ সহজে পরের রাউন্ডে যাবে। বাস্তবতা আসলে কি বলে, যদি শ্রীলঙ্কার কথাই আমরা ধরি? না, বাস্তবতা আসলে সহজেই পার হবে। তার কারণ হচ্ছে যে গ্রুপ মাত্র 3 জনের। সো একটা ম্যাচ জিতলেই মোটামুটি সেমিফাইনাল কনফার্ম। সো যেভাবে করে প্রতিপক্ষ দেখলাম যে ভুটান বা আপনার শ্রীলঙ্কা, আই থিঙ্ক যদিও ভুটান বা শ্রীলঙ্কা একটু টাফ কম্পিটিশনটা দিবে, কিন্তু তারপরও আমি বলবো যে রিসেন্টলি শ্রীলঙ্কার টিম কিন্তু বেশ একটু বেটার করেছে। কিছু বংশোদ্ভূত প্লেয়ার অ্যাড করেছে, যার কারণে মানে নর্মাল শ্রীলঙ্কার আমরা আগে যা বাংলাদেশের সঙ্গে খেললেই হারতো, ওই শ্রীলঙ্কা হয়তো হবে না। একটা টাফ কম্পিটিশন থাকবে, বাট দিন শেষে আবার আপনাকে এটাও দেখতে হবে যে ওভারঅল সবগুলা শ্রীলঙ্কার প্লেয়ার তো আসলে ওভাবে করে বংশোদ্ভূত প্লেয়ার না। সো তাদের হয়তো লিগের খেলার মধ্যে থাকবে কি থাকবে না, এটা একটা ব্যাপার আছে। তো যার কারণে আমি বলবো যে একটা মানে ব্যালেন্স না থাকলেও মানে এক ধরনের স্কোয়াড থাকবে যেটা কম্পিটিটিভ হবে, বাট বাংলাদেশের লেভেলে বাংলাদেশকে হারিয়ে দেওয়ার মতন ওই রকম পার্সপেক্টিভে আমি বলবো যে শ্রীলঙ্কা এখনও রেডি না। সো হয়তো আরও 1 বছর হয়তো লাগতে পারে শ্রীলঙ্কার গুছিয়ে আসতে। আর ভুটান তো সবসময় যেরকমভাবে খেলে তারা সেরকমভাবেই খেলবে। সো এক ধরনের ফিজিক্যাল যে এবিলিটি তাদের আছে, কন্টিনিউয়াসলি দৌড়ানো 90 মিনিটস এবং একটা প্রেশার দেওয়া, সেটা দিবে। বাট আই থিঙ্ক গ্রুপ পর্ব থেকে খুব সহজেই সেমিফাইনালে বাংলাদেশ চলে যাবে, কারণ একটা ম্যাচ জিতলে যেহেতু যাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ইন্ডিয়াকে আপনার টাফ অপোনেন্ট ধরেন, এবং সেই ক্ষেত্রে তো আপনার তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও জরুরি, যদি আপনি আসলে ইন্ডিয়াকে নিজের কম্পিটিটর মনে করেন। জি, কারণ দিন শেষে ওই পাশে গ্রুপটাও যদি দেখি তাহলে পাকিস্তান আছে, মালদ্বীপ আছে আর ইন্ডিয়া আছে। সো সেই ক্ষেত্রে আসলে ইন্ডিয়া যেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এটা আসলে বলা যায়। বাট এখানে একটা বড় ব্যাপার যে ইন্ডিয়া আসলে কোন লেভেলে স্কোয়াড পাঠাবে, এটা একটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ ইন্ডিয়ার আসলে ফিফা উইন্ডোতে সেই সময় আপনার নভেম্বরে আই থিঙ্ক নিউজিল্যান্ডের সাথে খেলা আছে, নিউজিল্যান্ডের মাটিতে সম্ভবত। সো অবভিয়াসলি নিউজিল্যান্ড একটা ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেটিং টিম, সেই টিমের সাথে খেলার জন্যই আই থিঙ্ক ইন্ডিয়া তার বেস্ট স্কোয়াডটাই পাঠাবে। সো সেই ক্ষেত্রে এখানে হয়তো ডেভেলপমেন্ট স্কোয়াড বা আন্ডার-23 এর একটা স্কোয়াড আসবে। সো সেই টিমটা আসলে কতটুকু ক্যাপেবল হবে এটাও আসলে তখন দেখতে হবে। অন্যদিকে আপনার মালদ্বীপস সবসময় একটা বেসিক লেভেল বা বেসিক একটা কোয়ালিটি তারা মেনটেন করে খেলার সময়। তো সেই ক্ষেত্রে মালদ্বীপস একটা ভালো কম্পিটিটর হবে এখানে। সো আই থিঙ্ক বাংলাদেশ যদি এখানে মানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায়, সেক্ষেত্রে ধরেন যে রানার্স আপের সাথে ওই গ্রুপের রানার্স আপের সাথে খেলে সহজেই ফাইনালে যাওয়ার একটা অপরচুনিটি সম্ভাবনা আছে। তো ইন্ডিয়ার যে কথা বলছিলেন, আসলে 12 নভেম্বর এবং 15 নভেম্বর ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের খেলা, 2টা ম্যাচ নিউজিল্যান্ডের মাটিতে। মানে এইটা দেখে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, সাফকে ইন্ডিয়া আসলে কতটুকু গুরুত্বের সঙ্গে নিয়েছে? আচ্ছা, এখানে আসলে একটা জিনিস আজকে একটু ভেঙে একটু ফুটবলের বেসিক অনুযায়ী বলি। সেটা হচ্ছে যে আপনি যদি ফুটবলের স্ট্রাকচার দেখেন, ফিফা ডাজ নট ডাইরেক্টলি রেকগনাইজ সাফ। ফিফা রেকগনাইজ করে এএফসিকে, এএফসি রেকগনাইজ করে সাফকে, কারণ তার রিজিয়নাল হিসেবে, কিন্তু সরাসরি ফিফা কিন্তু সাফকে রেকগনাইজ করে না। তো এখন যার কারণে যেটা হয় যে এখন রিজিয়নাল এই অ্যাসোসিয়েশনগুলো কেন হয়, আপনি বেশিরভাগ ক্ষেত্রে ইউএফআতে আপনি পাবেন না, ওশেনিয়াতেও পাবেন না, বা আপনি যদি কনকাকাফ দেখেন সেখানে আসলে দলের সংখ্যা কম, সেখানে হয় না। শুধুমাত্র রিজিয়নাল অ্যাসোসিয়েশন আছে শুধু আফ্রিকায়, এশিয়ায় আর আপনার কনমেবল মানে আমেরিকা, হ্যাঁ না আপনার নর্থ আমেরিকার দিকে, নর্থ আমেরিকা, মিডল আমেরিকা এগুলোকে নিয়ে। সো এখন বলতে গেলে আফ্রিকা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে, কারণ রিজনাল অ্যাসোসিয়েশন দিয়ে তাদের খুব একটা বেশি লাভ হচ্ছে না। আমেরিকাও এখান থেকে বের হয়ে এসে পুরোটা আমেরিকা মিলে একটা খেলা তৈরি করার চেষ্টা করছে। কেন এশিয়াতে এখনও রিজনাল অ্যাসোসিয়েশনগুলোর দাম আছে, তার কারণ হচ্ছে যে এশিয়াটা পুরো, আপনি যদি ফিফার যে স্ট্রাকচারটা দেখেন এএফসিটা, এটা আসলে এত ডিস্টেন্স কাভার করে, এবং এই কালচারাল যে ডিফারেন্সেসটা এইটা এবং ওয়েদার বা এই সব কিছু মিলিয়ে যে এত যে একটা ডিফারেন্স আছে, এটার জন্য তাদেরকে রিজিয়নাল অ্যাসোসিয়েশনের উপরে ভাগ করে চলতে হয়।